বুকের ভেতর রহস্যজনক অনুভূতি। এই অনুভূতির নাম শিরোনাম কিছুই জানা নেই। এক অজানা আতঙ্কে সমস্ত কায়া শিউরে শিউরে উঠছে। মন জগতের উঠোন ঘূর্ণিঝড়ে কেঁপে উঠছে। জানা নেই আজকের দিনটা কেমন যাবে, কিন্তু যেমনই যাবে এটা নিয়ে আগাম পূর্বাভাস কিছুতেই টের পাচ্ছে না। ভারী নিঃশ্বাস ছেড়ে চোখের কোলে কাজল টানাটা সমাপ্ত করলো শাওলিন। কাজলের মুখটা প্লাস্টিকের ক্যাপে আটকে ড্রেসিং টেবিলে রাখলো। এটা ওর টোট ব্যাগের ছোট্ট একটা পকেটে রাখা ছিল। মনে সেই কথাটা আজও মনে পড়ল ওর। সেই সুন্দর হাসির রমণীটা ওর থুত নিচে কেমন যেন বলতো, কেমন উদাসী চোখে হাসি ঠোঁটে বলতো, ও মেয়ে, তোমার অত গম্ভীর হলে চলে? এতটুকু বয়সে অতখানি হাসিহীন থাকলে মানাবে? তুমি এত সুন্দর দুটি চোখ পেয়েছো, এত সুন্দর দুটো ঠোঁট পেয়েছো। এই সুন্দর দুটো চোখ ঠোঁট কেন এমন শূন্য করে রাখো? তুমি এই দুটো দিয়ে হাসিটা উপহার দিতে পারো না? তুমি কি জানো না পৃথিবীতে হাসির মূল্যটাই অসীম, একটু বেশিই দামি। তুমি যখন কাউকে খুশি করো, সেই মানুষটা যে মনের ছাপটা ঠোঁটে রাখে, তার চোখে ফেলে, সে হাসে, সে খুশিতে কাঁদে। আর তুমি দুটোই যথাসাধ্য লুকিয়ে রাখো। তুমি আমাকে না দেখাতে দাও, তুমি আমাকে না দেখতে দাও হাসি, না বসতে দাও চোখের বৃষ্টি। তুমি সবসময় সব কিছু লুকিয়ে ফেলো শাওলিন। একদিন দেখবে তোমার চোখ আর ঠোঁট সব কিছুতে কেউ একদিন রাজত্ব করবে। তুমি সেদিন খড়খড়ে থাকতে পারবে না, কিছু লুকাতে পারবে না। কথাগুলো এভাবে মনে পড়তে অলক্ষ্যে হেসে ফেলল শাওলিন। হাসি এবং কান্না নারী জীবনের এমন এক অধ্যায় যা মানুষের নজরে প্রকাশ হলে মূল্যহীন হয়ে যায়। মানুষ স্বল্প দামে দুঃখের বাজারে বিক্রি করে দেয়, যথাযথ মূল্যগুলো ঠুনকো হয়ে যায়। শাওলিন যখন তৈরি হয়ে নিচে নেমে এলো, ততক্ষণে 3 গাড়ির এক গাড়িতে চলে গেছে ভাবিদল। দুটো গাড়ির একটা ছিল শোয়েবের, অন্যত্র ছিল রোজাদের। শোয়েবের জিপটা ছিল হুড খোলা। শাওলিন মুখ গম্ভীর করে হুড খোলা জিপের সম্মুখে থেমে বলল, তোমরা সবাই জিপে করে যাচ্ছ? শাওলিনের হঠাৎ প্রশ্নে সোহানা ঘাড় ঘুরিয়ে তাকালো, পিছু ফিরে উঁচু জিপ থেকে নিচে তাকিয়ে বলল, হ্যাঁ, এটাতেই তো যাচ্ছি, তুইও সঙ্গে যাচ্ছিস। এই জিপে দুর্দান্ত মজা হবে। পুরো প্রাকৃতিক ভিউটা চলন্ত জিপে উপভোগ করতে করতে যাব। তুই কথার শেষ করতে পারলো না ও। তার আগে শাওলিন সম্পূর্ণ নির্লিপ্ত থেকে স্বাভাবিক স্বরে বলল, দুঃখিত, তোমরা যাও। আমার মনে হচ্ছে আমার এখান থেকে যাওয়াটাই ঠিক। তোমরা যেয়ে ঘুরে এসো, আনন্দ করো, আমি বাড়িতে থাকবো। এমন হুড খোলা জিপে আমার পক্ষে জার্নি করা অসম্ভব। কথা শেষ হতে না হতেই কট করে কথাটা কাটল নাজিব। দুম করে গলাটা তুঙ্গে তুলে মেজাজ দেখিয়ে বলল, তুই বাড়িতে থাকবি মানে? এসব ভয়ঙ্কর কথার মানে কি? তোর জন্য এতক্ষণ কী কারণে ওয়েট করলাম? এমন টেনশন ধরানো কথাবার্তা বলিস না, প্লিজ উঠে পড় জানা। আমরা আছি, তোর কিচ্ছু হবে না, ওঠ পড়। কথাটা স্বাভাবিক ছন্দেই বলেছিল নাজিব, কিন্তু হঠাৎই ওর মুখটা কেমন কালো হয়ে গেল। আমরা ওরা কি আমরা আছে? সেদিন ওকে মৃত্যুর মুখে কারা ছেড়ে এসেছে? এই আমরা না। পাংশুটের মুখে বাকি কথাটা আর বলতে পারল না সে। ওর চেহারা দেখে বাকিটুকু বুঝে নিয়েছে শ্রেষ্ঠা। সোহানাও ঢোক গিলে চরম সত্যিটুকু গলধকরণ করতে চাইছে। এমন সময় শাওলিনের চোখ কিসের ওপর যেন আটকে গেল। চোখের উপর ডান হাতে রোদ আড়াল করে সপ্রতিভ কণ্ঠে বলে উঠল, আমি আমি ওই গাড়িটায় যাব। তৎক্ষণাৎ সবার চোখ শাওলিনের আঙ্গুল বরাবর আটকে গেল। তর্জনী তাক করে কিছু একটা দেখাচ্ছেও। সবাই ওর তাক অনুসরণ করে পেছনে তাকাইতেই দ্বিতীয় গাড়ির অস্তিত্ব দেখতে পেল। অফ হোয়াইট রঙের গাড়িটায় সেলিম বসে আছে। গাড়িটা মূলত ওই চালাবে। সঙ্গে আছে জিদান। নাজিব ছোট চোখে ব্যাপারটাকে একবার মেপে নিতে শাওলিনের দিকে মুখ ফিরিয়ে বলল, তুই নিশ্চিত ওই গাড়িতে যাবি? সম্পূর্ণ নিশ্চিত, কোনো অসুবিধা দেখতে পারছি না ওটাতে। এখানে ব্যালেন্স রাখাটা আরও ভালো হবে। আমি ওটাতে করেই যাব। সেলিম, ওহ, জিদান তো আছে। আচ্ছা যা, তুই ওই গাড়িতে করেই যা। আমরা শোয়েব স্যারের স্পেশাল সার্ভিস পেতে পেতে যাব। তুই কিন্তু আজকের হুড খোলা জিপের আনন্দটা মিস করছিস সে জানালাম। এখনও সময় আছে, এখানে চলে আয়। একবার গ্রিপ করা শিখে গেলে এই স্পেশাল জিপে জাস্ট অসাধারণ, চরম অসাধারণ লাগবে। পুরো পাহাড়ি সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাবি। আঁকাবাঁকা রাস্তা কী সুন্দর করে বাঁক নেয়, সাই সাই ঠান্ডা বাতাস, গাছের ঝাপটা, আরেকদিকে খাড়া পাহাড়। ওফ, মিস করতে যাচ্ছিস রে। কোনো ভাবান্তর দেখা গেল না শাওলিনের মুখে, বরং ক্ষীণ আভাসে হাসতে যাচ্ছিল, যা ঠোঁটের কোণে ঠোঁটেই মিলিয়ে গেল। পেছনের গাড়িতে এক পলক নজর বুলিয়ে ওদের দিকে চোখ ঘোরালো শাওলিন। আমার হুড খোলা জিপ পছন্দ নয় ভাই, তোমরা আনন্দ করো, উপভোগ করো, আমি পেছনের গাড়িটাই করে আসবো, যাই। কথাটুকু বলে পা চালিয়ে চলে যায় শাওলিন।
অফ হোয়াইট গাড়ির ব্যাক সিটে চড়ে বসে ও। সব কিছু সুন্দরভাবে মিটমাট করে সেলিম গাড়ি স্টার্টের জন্য হর্ন বাজালো। বাদিকে জানালা সংলগ্ন বসা শাওলিন অনুভব করলো গাড়িটা ছেড়ে দিয়েছে। কোনো এক অজানা কারণে ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠেছে। ও তো ওই ভদ্রলোককে বলে এলো না। ও যে তৈরি হয়ে নিচে এসেছে এটাও তো জানে না। এটা কেমন ব্যাপার হলো? গাড়ি যে ছেড়ে দিয়েছে। জানালার কাজটা তৎক্ষণাৎ নামাতে লাগলো শাওলিন। উদ্বেলিত চাহনিতে কাজল রাঙা চোখ দুটো চতুর্পাশে নজর ছুড়ে দিল। চলন্ত গাড়ি থেকে শেষ সীমা পর্যন্ত চোখ ঘোরালো, কিন্তু বুঝতে পারল ভদ্রলোকটা আশেপাশেই নেই। জিপ রেখে কোথায় যেন চলে গিয়েছে। বাংলোর ডান দিকে জঙ্গলি মেঠো পথ। কাঁচা পথটা ধরে সামনে এগোলে গহীন গভীর জঙ্গল। জঙ্গলের মতো জায়গাটায় তেমন একটা কাউকে যেতে দেখা যায় না। দিনের আলোটুকু পর্যন্ত ওই সীমানায় পৌঁছয় না। ফলে ওই মেঠো পথের জায়গাটা মানুষের মনে ভয়ের শিহরণ দেয়। আবছা নিঝুম জঙ্গলে স্থানটায় গা ছমছম করে ওঠে। সেই পথ ধরে বেরিয়ে আসছিল শোয়েব ফারজাদ। পায়ের তলায় সবুজ স্যাঁতস্যাঁতে মাটি মারিয়া বাংলোর ডান দিকে থেকে বেরিয়ে এলো। কিন্তু এসেই বুঝতে পারলো একটা গাড়ি নেই। দুটো গাড়ির একটা ছিল অফ হোয়াইট নোয়া ব্র্যান্ডের গাড়ি। পা দুটো ক্ষিপ্র ভঙ্গিতে রেখে দ্রুত নিজ বাহনের সামনে পৌঁছে শোয়েব। পেছনের ফাঁকা স্থানটা দেখে নিয়ে ওদের দিকে তীক্ষ্ণ ছুরির প্রশ্ন করলো, এদিকের অফ হোয়াইট গাড়ি কোথায়, কখন বেরিয়েছে? ছুরির ধারে চমকে উঠল রোজা। দু চোখ পিটপিট করে হতভম্ব হয়ে জানালো, কিছুক্ষণ আগে, মেবি 10 মিনিট হলো বেরিয়েছে। কিন্তু কেন? কজন আছে? 4 জন। বাকিরা কোথায়? ওই গাড়িতে। ওরা উৎসবের ওখানেই যাচ্ছে। আমাকে সেটা ইনফর্ম করেছিল? না। না উচ্চারণটা করতে গিয়ে আর কিছুই বলতে পারল না রোজা। এবার মনে হচ্ছে সাংঘাতিক ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। সেলিম তো আসলে ওনাকে জানিয়ে বেরোয়নি। এত বড় গাফিলতিটা কি করে হলো? ওনার বাড়ির ত্রিসীমানা থেকে বেরুর ওনার তত্ত্বাবধানে যাচ্ছিল, কিন্তু দুটো হর্ন দেওয়া ছাড়া কিছুই করেনি ও। রোজা পাংশু মুখে নাজিফের দিকে তাকালো। নাজিফ ওদের প্রত্যেকের গাধামি ঠাহর করে মুখ সামনে রেখে বলল, আপনি চাইলে জিপ ছুটিয়ে ওদের ধরতে পারবেন স্যার। সেলিম অত ভালো চালক না। এর আগেও মূর্খের মতো পাহাড়ের অফ রুটে গাড়ি চালাতে গিয়ে আপনাদের সেই রেস্ট্রিক্টেড জোনে গাড়ি ঢুকিয়েছিল। নাজিফের কথায় চরম ভ্যাবাচেকা খেল শ্রেষ্ঠা। কিসের মধ্যে কি? ও আমেরিকার যুক্তি আফগানিস্তানে দিচ্ছে কেন? 10 মিনিট আগে বেরিয়ে যাওয়া গাড়ির সাথে দক্ষ চালকের কী সম্পর্ক? আচ্ছা, রেস্ট্রিক্টেড জোনে কি গাড়িটা ওই ঢুকিয়েছিল না? কি চাপাবাজ ভণ্ড মিথ্যুক! এদের সাথে ও খাগড়াছড়িতে ঘুরতে এসেছে। ইয়া আল্লাহ, মেহরবানি করো, এই মির্জাফরের বংশধরকে লর্ড ক্লাইভদের মতো বুদ্ধি দাও, নয়তো তুলে নাও। এদিকে ওদের কথা শুনতে শুনতে বাহাত পকেটে পুরে জিপের চাবিটা বের করছে শোয়েব। এক হাতে ড্রাইভিং সিটের দরজাটা খুলে জিপে উঠতে ইগনিশনে চাবিটা মুচড়ে দিল। ভয়ঙ্কর যন্ত্রের মতো ঘুমন্ত ইঞ্জিনটা গর্জন দিয়ে উঠেছে। ধাম করে পাশের দরজাটা বন্ধ করতেই স্টিয়ারিংয়ে খামচে জিপটা ছেড়ে দিল শোয়েব। একরাশ ধুলো উড়িয়ে জিপটা প্রস্থান করলো ওর। গন্তব্যস্থল বৈশাখী উৎসব। পাহাড়ের সবচেয়ে বড় জমকালো উৎসব বৈশাখী। পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান 3 জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। পাহাড়ি মানুষগুলোর অটুট বন্ধন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, শান্তি ও সহাবস্থান সব কিছুতে এক রেখায় টেনে দেয় এটি। ত্রিপুরার কাছে বৈশু, মারমার কাছে সাংগ্রাই, চাকমার বিজু বলে অভিহিত এটি, তাই নামকরণ করা হয়েছে বৈশাখী। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন মান্যগণ্য ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ স্থানীয় শ্রদ্ধাভাজন লোক উপস্থিত হয়েছে আজ। বর্ণিল আয়োজনের সমাগম হয়েছে শেগুফতা, মিথিলা, তাহিয়া ও অধরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইলহাম। তার কিছুক্ষণের মধ্যে হাজির হয়েছে শোয়েবের আগমন। পুরো আয়োজন স্থলে আনন্দের বন্যা ছড়িয়ে আছে। চতুর্দিকে কি সুন্দর খুশি মাখো ঢল। পাহাড়ি মানুষদের নৃত্য, গান, লোক ঐতিহ্য সব যেন বাংলার বুকে এক অনন্য সৌন্দর্যের আশ্চর্য। শোয়েবের আগমনে সবচেয়ে বেশি ঘিরে রেখেছে শিশুদল। তাহিয়া অবাক বিষয়ে আবিষ্কার করেছে তার শ্রদ্ধাভাজন দেবর এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। তার নাম, পরিচয়, সুখ্যাতি এই বাচ্চাগুলোর মুখে মুখে। ঠোঁটের কোণে পবিত্র হাসিতে তাহিয়া আশ্চর্য সুরে পাশে থাকা ইলহামকে শুধায়, ও এখানে কি করে এই কাজটা করলো? ইলহাম চট করে কথাটা ধরতে না পেরে মুখের হাসিটা নিভিয়ে বলল, কী কাজটা ভাবি? এই যে, ও পাহাড়ি ভাষাটা বুঝে নিচ্ছে। ও বাচ্চারা কি বলছে, কি বোঝাচ্ছে সব খাপে খাপে ধরে ফেলছে, কিন্তু আমি ওদের ভাষাটা কিছুতেই বুঝতে পারছি না, এক বর্ণও না। ইলহাম এবার হাসিতে মুখ উদ্ভাসিত করে বলল, উনি এই অঞ্চলে আসার পর ওদের সঙ্গে মিশে গিয়েছিলেন। ভাষা তো উনিও বুঝতেন না। ওরা কি বলতো এক অক্ষরও উদ্ধার করতে পারতেন না। কিন্তু আমি বাবার কাছে শুনেছি উনি হাল ছাড়েননি।
আগের ভারপ্রাপ্ত কর্মকর্তা যতটা ক্ষতি করেছিলেন, উনি এসে ধীরে ধীরে এই অঞ্চলে অগ্রগতি করেছেন। অনেক কিছু বদলে দিয়েছেন চেষ্টা করে, অনেক সমস্যা নিরসনও করেছেন চুপচাপ। এখানকার মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল নিরাপত্তার জন্য। এখানে নিরাপত্তা নেই। পাহাড়ি সন্ত্রাসীদের জন্য প্রায়ই এখানে অন্ধকার নেমে আসে। মানুষগুলো আতঙ্কে কাটা হয়ে যায়। এখন আগের চেয়ে অনেকটাই এসব কমে এসেছে। সেনাবাহিনী বা যৌথ বাহিনীর সবার তৎপরতা যেমন বেড়েছে, তেমনি বন বিভাগের দুর্নীতিগ্রস্ত ডেরাটা উনি একাই লাগাম টেনে ধরেছেন। এখনও দেখে রাখার দায়িত্বটা উনি একাই পালন করছেন। কিন্তু এই কাজটা আর কতদিন, কতটুকু, কতটা শান্তিপূর্ণভাবে করতে পারবেন, এটা এখন কেউ বলতে পারছেন না। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শোনা যাচ্ছিল তাহিয়া। সামনে তাকিয়ে থাকতে থাকতে দৃশ্যগুলো মানসপটে মেলাচ্ছিল। ভেবে যাচ্ছিল এই বংশের সবচেয়ে শান্ত, সবচেয়ে আকৃষ্ট, সবচেয়ে বিপরীতমুখী পুরুষটাও এখানে নিজের ছাপ গাড়তে দেরি করেনি। নিজের মেধা, বুদ্ধি, যোগ্যতার স্বাক্ষর রেখে দিয়েছে এখানেও। কিন্তু হঠাৎ শেষের কথাটাতে এসে মতিভ্রষ্ট হলো। মুখের হাসি হাসি ভাব মেঘে ঢাকা আলোর মতো ফ্যাকাশে হয়ে উঠল। মুখটা বায়ে ঘুরিয়ে শাড়ি পরিহিতা ইলহামের দিকে বলল, তুমি এভাবে কেন বলছো? এখানে কি কিছু হচ্ছে নাকি? লাল খয়েরি রঙের শাড়ি পরেছে ইলহাম। শাড়ির পাটটা কালো রঙা। কালো ভেলভেট কাপড়ের ফুল হাতা ব্লাউজে পরম সুন্দরী লাগছে ওকে। হালকা সাজে নিজেকে মানানসই সাজিয়েছে। চোখে ন্যাচারাল ফলস ল্যাশ তথা কৃত্রিম পাপড়ির সৌন্দর্য চোখ দুটো গভীর করেছে ও। সেই কৃত্রিম গভীর চোখ দুটো তুলে তাহিয়ার দিকে শূন্য কণ্ঠে বলল, মানুষের জন্য যখন কাজ করতে যাবেন, তখন একদল মানুষই আপনাকে উৎখাতের জন্য উঠে পড়ে লাগবে। হয় আপনাকে সরিয়ে দিয়ে নিজেরা বসবে, নয়তো বেওয়ারিশ কাজকর্ম দিয়ে আপনাকে লাঞ্ছিত করবে। ওরা এখন 2 নাম্বারটাতে পেছনে লেগেছে। তাহিয়া বাকরুদ্ধ হয়ে কথাগুলো গিলতে চাইল, কিন্তু পারল নাও। শ্বাসযন্ত্রের কাছে পাথরের মতো কিছু একটা চাপা দিয়ে যাচ্ছিল। একবার ভয় মাখানো দৃষ্টিতে ওই গাঢ় সবুজ শার্ট পরা সুদেহী মানুষটার দিকে চাইল। আরেকবার চিন্তিত চোখ দুটো ইলহামের দিকে ফেরালো। কণ্ঠে একরাশ ভয় মিশ্রিত প্রশ্ন নিয়ে বলল, আমি তোমার কথা বুঝতে পারলাম না ইরা। তুমি কিসের আভাস দিচ্ছ? ব্যাপারটা আসলে কি? আমাকে খুলে বলো। দুটো চোখ ওই দীর্ঘ লম্বা মানুষটার দিকে ফেলল ইলহাম। হাঁটু গেড়ে ওই পুরুষ ছোট ছোট বাচ্চাগুলোর কাছে বসে আছে। এপাশ থেকে শুধু দেখা যাচ্ছে মুখের ডান পাশ, ধারালো সুন্দর চোয়াল, কানের কাছে চশমার চিকন ডান, আর চশমার ওপাশে পাপড়ি ঘন ওই প্রাণঘাতী চোখ। ইলহাম বুকের অসহ্য কাঁপনটুকু দ্রুত আড়াল করল। ভীষণ স্থলিত সুরে বলে উঠল, মৌচাকে ঢিল দিয়ে যদি বসে থাকেন, এখানে এমন একদল শ্রেণীকে উস্কে দিয়েছেন যাদের আরামের ব্যবসায় ভয়ানক ধস নেমে গেছে। বাবার কাছ থেকে এটুকু জানতে পেরেছি, ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে। সেখানে যদি মা, বোন, বউ কিছু থেকে থাকে, তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলবে। বাকিটা কি হবে আমরা কেউ বলতে পারছি না। পুরোটা কথা শোনার পর স্তব্ধ হয়ে গেল তাহিয়া। এখানে আসার পর কিছু একটা গরমিল লাগছিল। বাংলোর বাইরে লুকোনো সিসি ক্যাম্প, সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টনী, সামনে ও পেছনে গেটে 2 জন দারোয়ান বেশি দক্ষ লোক। এসব তো মিছে হতে পারে না। রাফানের ওরকম মেজাজ বিগড়ানো ক্ষোভ, পার্থর শান্তমুখী ক্রোধ, বাড়ির চাকর বাকরগুলো সজাগ টনটন, এসব তো মেয়েকে দেখাতে পারে না। দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি বিভাগে স্নাতক সম্পন্ন করেছে তাহিয়া হারুন। নিজের বুদ্ধির জোরে এখন পড়াশোনা করছে স্নাতকোত্তর স্তরে। এটুকু তার ভরসা আছে, তার পর্যবেক্ষণ শক্তি নগণ্য নয়। সে জানে কতটা বীভৎস এখানে লুকানো। এর মানে সৈয়দ ফারশাদ এখানেও বিপদমুক্ত নয়, এখানেও সুস্থির নয় সে। ফোনের স্ক্রিনে বারবার সময় দেখছে। ডিজিটগুলো দুপুর 12টা দেখাচ্ছে। উত্তপ্ত গরমে ধীরে ধীরে পরিবেশ গ্রীষ্ম আদলে রূপ নিচ্ছে, কিন্তু তার মন মূলত বিদ্ধ রয়েছে অন্যদিকে। এখনও কেন ওই গাড়িটা আসেনি? এভাবে কেন দেরি করছে ওরা? তবে কি ওরা বেশি দ্রুত চলে এসেছে? কিন্তু তাই বলে এখনও কেন বসে বসবের জায়গাটা এলো না? চোখ দুটো জানালার বাইরে নিবিষ্ট রেখে এক মনে ভাবছিল শাওলিন। কাঁচ নামানো জানালাটা দিয়ে নাতিশীতোষ্ণ হাওয়া হু হু করে আসছিল। সামনে থেকে জিদান গুরুত্বপূর্ণ একটা ফোনে কথা বলতে বলতে চট করে সেলিমকে বলে বসল, মামা সাইড করে চাপিয়ে দাও, আমি একবার নামবো। এদিকে এক ছোট ভাইয়ের খোঁজ পেয়েছি, চাকরি করে, ওর সাথে একবার দেখা করে আসি। সেলিম ভ্রু কোচকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। এরপর গাড়িটা সাইডে চাপিয়ে জিদানকে নামিয়ে দিল সে। জিদানকে দেখা গেল সত্যি সত্যি এক যুবকের সঙ্গে কোলাকুলি করছে, খোশ মেজাজে কুশল বিনিময় করছে। গাড়ি থেকে দৃশ্যটা দেখতে দেখতে পেছনে চলে গেল ঘটনাটা। পুরো গাড়িটা এবার মানুষ রইল স্রেফ 2 জন।
হঠাৎ করে বুকের ভেতরটা অন্যরকম আভাস দিয়ে যাচ্ছে। মেয়েলি চিন্তার ষষ্ঠ ইন্দ্রিয়টা ওকে ভীষণভাবে জানান দিচ্ছে যেন কিছু একটার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হওয়া দরকার। ব্যাপারটা যে কী তাও নিজেও জানে না। খুব শান্তভাবে সিটে হেলান দিয়ে বাইরের দৃশ্যপট দেখছে শাওলিন। অ্যাকচুয়াল বুঝতে দেয়নি ও যে চিন্তায় কালো। এদিকে অনুভব করছে সেলিমের চোখ সামনের ফ্রন্ট মিরর থেকে বিদ্ধ করছিল, কিন্তু বাইরে থেকে নিজেকে সুস্থির রাখলো শাওলিন। হাতের মুঠে যে কলটা এখন বেঁচে যাচ্ছিল সেটাতেই ও পূর্ণ মনোযোগ দিল। কলার নেমে জোহরা আন্টি নাম। মানুষটাকে হঠাৎ পেয়ে কানে ফোন চাপলো শাওলিন, কিন্তু হ্যালো বলতেই বুঝলো নেটওয়ার্ক ডিস্টার্ব। কথা কেটে কেটে আসছে, স্পষ্ট না। কল কেটে আবার ব্যাক করলো। এবারও কলটা রিসিভ হলো। শাওলিন জানালার বাইরে মুখ রাখতে চলল। আমি গাড়ি থামাচ্ছি, তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলো। এভাবে চলন্ত গাড়িতে কথা বলার জন্য কথাগুলো মনে হয় আরও শুনতেছ না। হঠাৎ সেলিমের উদার চিত্তে চোখ ঘুরালো শাওলিন। চোখটা সরাসরি গিয়ে সামনের বিঁধল ফ্রন্ট মিররে, যেখানে সেলিমের চোখ ড্রাইভারের ফাঁকে ফাঁকে ওর দিকে ঘুরছে। শাওলিন কানে ফোন চাপা অবস্থাতেই জোরে একটা দম ফেলল। এদিকে এটাও বুঝতে পারছে এই কলটা গুরুত্বপূর্ণ। জোহরা এমনি এমনি ওকে বারবার কল দেবে না। শাওলিন ফোনটা কেটে দিয়ে গলা নির্লিপ্ত করে বলল, গাড়িটা তবে থামানো হোক। আমার বাসা থেকে জরুরি একটা কল এসেছে, আমি 2 মিনিট কথা বলল। ওকে, অ্যাজ ইউর উইশ। ঠোঁটের কোণে তেরছা বিদ্রুপ নিয়ে গাড়িটা পার্ক করলো সেলিম। বাঁ পাশে সাইডে চাপিয়ে অপেক্ষা করতে লাগলো সে। এদিকে শাওলিন গাড়ির থেকে নামতেই চটপট বাইরে বেরিয়ে কল দিয়েছে। এক হাতে ফোন চেপে অন্য হাতটা ঠোঁটের কাছে এনে রেখেছে। বাইরে ধুলোটে বাতাস, চোখে মুখে ধুলো ঢুকে। চোখ দুটো ডলতে ডলতে পানির একটা বোতল নিয়ে বাইরে এলো সেলিম। মুখে বোতল কাত করে পানি ঢালতেই হঠাৎ তার চোখ দুটো ব্যাক সিটের দিকে আটকে গেল। মনে মনে কী ভাবলো কে জানে। একবার গাড়ির দিকে পিঠ দিয়ে দাঁড়ানো শাওলিনের দিকে চাইল। পরক্ষণে জানালা দিয়ে গাড়ির ব্যাক সিটটায় তাকালো। এরপর হঠাৎই গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দাঁড়ালো সে। বোতলের সবটুকু পানি উপরে দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিল সিট, যেন স্যাঁতস্যাঁতে ভেজা সিটে কেউ বসতে না পারো। খালি বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ড্রাইভিং সিটে উঠে বসলো সেলিম। কয়েক মিনিট অপেক্ষা করতেই শাওলিন যখন এলো, দরজা খুলে বসতে নিলেই হঠাৎই আকস্মিকভাবে চমকে উঠল। একে শাওলিন চরম বিস্ময়ে অবাক হয়ে বলল, সিট কী করে ভিজেছে? এটা তো এমনি এমনি ভেজার কথা নয়। হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকানি হচ্ছে। একটা ভীত ভাব ক্রমশ কাবু করে ফেলছে। এভাবে তো ব্যাপারটা ভাবতে চাইনিও, চিন্তা করেনি এমন কিছু। তবে কেন সেলিম কাজটা করেছে? সে কি পুরনো কোনো ঘটনার প্রতিশোধ স্পৃহায় ভুগছে? সে কি এখন চাইছে এই নির্জন পাহাড়ি পথে ফাঁকা গাড়িতে সম্পূর্ণ থমথমে পরিবেশে বাজে একটা দুর্গতি ঘটাতে? শাওলিন চুপচাপ শান্ত, বাইরে থেকে স্থিরবিদ্ধ। ভেতরের কুলসিত ভয় এতটুকুও প্রকাশ পেতে দিচ্ছে না। ও জানে যেই ভেতরের ভয়টা বহিঃপ্রকাশ পাবে ঠিক তখনই ওর উপর ঝাঁপিয়ে পড়বে শকুনটা। তাই আপমর শান্ত থেকে ব্যাক সিটের দরজাটা খুলে দিল শাওলিন। একটা নিঃশব্দ দম ছেড়ে ব্যাক সিটের কাছ থেকে টোট ব্যাগ তুলে নিল। সামনে থেকে সেলিম শক্ত স্টিয়ারিংয়ের ওপর তবলার মতো আঙুল বাজিয়ে বলল, কি হলো, আরও দেরি করবে নাকি? সময় কিন্তু বেশি বাকি নেই। শাওলিন টোট ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাকালো। গাড়ির ডান দিকে থাকা সাইড মিররে তাকিয়ে প্রচণ্ড ক্রোধে দাঁত কিরমির করছিল, কিন্তু এমন কিছু বলল না যাতে সেলিমের ফাঁদ সফল হয়ে উঠুক। শাওলিন ধাতস্থ ভঙ্গিতে শান্ত কায়দায় প্রশ্নটা ছুড়ল, পানিটা ফেলেছিলেন কেন? ব্যাক সিটে যেন না বসি এজন্য? সরাসরি কথাটা মুখের উপর বলে দেওয়াতে কিঞ্চিত রূঢ় হলো সেলিম। তার জীবনে দেখা সবচাইতে কঠোর ধাতুর মেয়ে ও। মুখের ওপর এভাবে কথাটা বলে দিবে এটা আশা করেনি সে। ভেবেছিল একটা গোবেচারা বোকাটে ভঙ্গি করবে শেহজানা, কিন্তু তা না, বরং ভালো মতোই বুঝেছে সেলিমের নিগুড় উদ্দেশ্য। স্টিয়ারিংয়ের উপর তবলা বাজানো থমকে গেছে। এখন সোজাসুজি তাকিয়ে আছে জানালার বাইরে গাড়ির সাইড মিররে। আর মাত্র 2 মিনিট উপহার দিবে ওকে, এরপরই শুরু করবে তার আসল কর্ম। এবার বুঝিয়ে ছাড়বে কতটুকু ধানে কতটুকু চাল উৎপন্ন হয়, আর তাকে এরকম অহংকার দেখালে কতটুকু ক্ষতিপূরণ পেতে হয়। দাপুটে একটা ভঙ্গি নিজের অবয়বে ফুটিয়ে তুলল সেলিম। মনে মনে ঘড়ির 2 মিনিট হিসেব করে চলল সে। এদিকে শাওলিন ওই দৃষ্টি, ওই ভঙ্গি, ওই বাহ্যিক অবয়বের ভারাভাষ্য বুঝতে হেরফের করল না। ওর মনে এমনিতেই অশনি ঘণ্টার ঢং ঢং বেজে চলেছে। বুঝতে পেরেছে জিদানের ওই নামাটাই ওর জন্য মহাবিপদ সংকেত ছিল। বর্তমানে একটু অস্থির হলো না ও। হঠাৎ ওর চোখ পড়ল নিজের হাতের ওপর। ফোন। এই মুহূর্তে কাকে ফোন করলে একটা উদ্ধার পাওয়া যাবে?
কে এই মুহূর্তে বাজি পাল্টে পরিস্থিতি ঘুরিয়ে দেবে। সেকেন্ডের ভগ্নাংশ ভাবতে লাগলো শাওলিন। চটজলদি নামটা মাথায় আসাতে অমনি আঙ্গুল চালিয়ে কলটা ডায়ালে ফেলল। ফোনটা ডান কানে চেপে দূর পাহাড়ের দিকে তাকালো শাওলিন। এদিকে সিটে বসা সেলিম কপাল কৌতূহলের ভাঁজ ফেলল। গাড়ির ডান দিকের সাইড মিররে পেছনের পুরো ঘটনাটা দেখতে পাচ্ছিল। ও কাকে কল দিচ্ছে? শ্রেষ্ঠাকে? ওকে কল দিলে লাভ নেই, ওর ফোন আজন্মই সাইলেন্ট। নাজিবের ফোন সোহানার কাছে। সোহানার ব্যাগ থেকে নিশ্চয়ই হই হুল্লোড়ের মাঝে রিংটোন শোনা যাবে না। সেলিম তেরছা হাসিতে বাহাতে স্টিয়ারিংয়ের উপর হাত রাখল। তবলা বাজানোর মতো আঙ্গুল নাচাচ্ছে। হঠাৎ ওর মনে হলো চিন্তাটা ভর করতে আঙ্গুলগুলো থমকে গেল। জানাকি ওই লোকটাকে? ব্যাপারটা চটজলদি ভাবতেই মুখের অবস্থা বদলে গেল সেলিমের। সে তৎক্ষণাৎ অস্থির কণ্ঠে বলে উঠল, ওকে? কাকে কল দিচ্ছ তুমি? শ্রেষ্ঠাকে? শাওলিন প্রশ্নটা শুনে চোখ সরিয়ে নিয়েছে ওর সম্পূর্ণ মনোযোগ কলের ও প্রান্তে। প্লিজ কলটা ধরুক, অনুষ্ঠানের ব্যস্ততা সত্ত্বেও একবার চেক করুক ফোনটা। কিন্তু না, কলটা ধরল না। বাজতে বাজতে বন্ধ হয়ে গেলে সমস্ত শরীর কাটা দিয়ে উঠল ওর। এখন কি হবে? কান থেকে ফোন নামালেই সেলিম সত্যটা বুঝে যাবে। এও বোঝা যাবে ও প্রান্তের ভদ্রলোক ব্যস্ত। শাওলিন আবারও কানে হালকা প্রশ্নটা শুনতে পেল। কাকে কল দিচ্ছ জানা? তুমি কি কথা কানে শুনতে পাও না? 1 মিনিট, কথা বলছি আমি। সপাটে সেলিমের কথায় দাড়ি কষালো ও। অদৃশ্যভাবে বুঝিয়ে দিল চটপট উত্তর দিতে বাধ্য নয় কারো। শাওলিন মুখটা বাঁদিকে ঘুরিয়ে বারবার ঢোক গিলছে। ও কোনোভাবে বুঝতে দিতে চাচ্ছে না ও এখন ভীত। অনুভব করতে পারছে ওর বুকের পাঁজরটা ভয়ঙ্করভাবে টলছে। গলার কাছে নিঃশ্বাসের কুণ্ডলি পাকিয়ে আসছে। একটা অস্থির আতঙ্ক ওকে আষ্টে পিষ্টে ধরতে চলেছে। এমন সময় সমস্ত হাত পা ঠান্ডা হয়ে গেল। কলটা বাজতে বাজতে এবারও কেটে গেল। ভদ্রলোকটা এ দফায় রিসিভ করেনি। খুব সাবধানে আর দৃষ্টিতে গাড়ির সাইড মিররে তাকালো ও। সেলিম এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটোতে যেন দুর্গম সংকেত। স্টিয়ারিং ছেড়ে দরজায় হ্যান্ডেলে হাত দিচ্ছে। বাইরে বোধহয় বেরোবে। তার আগে শাওলিন চটজলদি একটা উপায় বের করে নিল। চোখ দুটো মিররে এটে ভীষণ স্থির কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আচমকা সেলিমের হাত থমকে গেল। দরজার হ্যান্ডেল সেভাবেই বন্ধ রইল, আর খুলল না সে। বরং তীব্র উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে সেলিম। কাকে কল দিয়েছে? এদিকে শাওলিন বুক ভর্তি দমটা ছেড়ে চোখ দুটো বুজে নিল। মনে মনে কল্পনা করতে লাগলো ওর সামনে এখন পার্বত্য চট্টগ্রামের মানুষটাই দাঁড়িয়ে আছে। এখন ও একা নয় এখানে। কণ্ঠের নির্ভর ভাবটুকু শান্তভাবে বুঝিয়ে বলল, আমি কি পার্বত্য চট্টগ্রাম ডিভিশনাল ফরেস্ট অফিসার মহাশয় শোয়েব ফারশাদের সঙ্গে কথা বলছি? কথাটা বলতে একটা শিরশির শিহরণ ওর সমস্ত শরীরে খেলে গেল। এই অচানক অনুভূতির অর্থ বুঝতে পারল না ও। শুধু অনুভব করতে পারল তীর নরম পাতার মতো ওর হৃৎপিণ্ডটা কাঁপছে। একটা অদ্ভুত মোচড়ে ওর হৃদয় কোষ নিংড়ে যাচ্ছে। বহু কষ্টে শুকনো খটখটে কণ্ঠনালী ঢোকে সিক্ত করল। এরপর পরবর্তী কথাগুলো আরও নিখুঁত করে বাস্তব কায়দায় বলতে লাগলো শাওলিন। আমরা ঠিক আছি। এই মুহূর্তে আনসার ক্যাম্প ছাড়িয়ে 8 ঘন্টার দূরত্বে আছি। না, গাড়িতে সদস্য 3জন ছিল। জিদান ভাই একটু আগে গাড়ি থেকে নেমে গেছেন। পরিচিত এক ছোট ভাইয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে। কিছুক্ষণ পর আসছেন উনি। জি, 2 জন। খুব সাবধানে কথাগুলো বসাচ্ছিল শাওলিন। যেন সেলিম এটা ভাবুক বনকর্মীকে ওদের ব্যাপারে সবই জানিয়ে ফেলেছে। শাওলিনকে যে গাড়িতে একা, আর ওর কিছু হলে যে দোষটা কার, এসবই আকার ইঙ্গিতে সেলিমকে বুঝিয়ে দিচ্ছে। যেন সেলিম এটা বিশ্বাস করুক ওর কোনো ক্ষতি হলে একজন সাক্ষী অন্তত থাকছে। এবার আসল কথাটা বলার জন্য চোখ খুলল শাওলিন। মাথাটা ঘুরিয়ে গাড়ির ডান দিকের সাইড মিররে চোখ বিদ্ধ করে বলল, সেলিম, ড্রাইভে আছেন? এখানে সব কিছু ঠিক আছে। আমরা রাস্তায় আসছি। কল দিয়েছিলাম সবাই ঠিকমতো পৌঁছলে কি না এটা জানতে। না, কোনো সমস্যা নেই। জি নিশ্চয়ই, আমি সেলিমকে বলে দেব। আপনি দ্রুত বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত হতে বলেছেন। রাস্তায় কোনো প্রকার দেরি করা যাবে না। আপনি লোক না পাঠালে ঠিক হবে। আমরা বোধহয় কাছাকাছি পৌঁছে গেছি। পথ চিনতে ভুল হচ্ছে না। ঠিক আছে, বলে দেব দ্রুত ড্রাইভ করতে। আমরা কাছাকাছি পৌঁছে জানাবো। আল্লাহ হাফেজ। কলকাতার মতো ভঙ্গি করে গাড়ির ব্যাক সিটের দরজাটা বন্ধ করলো। নিজের টোট ব্যাগটা দিয়ে গাড়ির ডান পাশটা কাটিয়ে সামনে 8 পাক ঘুরে এবার বাঁ পাশে বসে পৌঁছলো। ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে নির্ভার মুখে বসে পড়ল শাওলিন। ডান দিকে সেলিমের উদ্দেশ্যে ভীষণ নিশ্চিন্ত সুরটা ফুটিয়ে বলল, উনি দ্রুত অনুষ্ঠানে পৌঁছাতে বলেছেন। রাস্তায় দেরি করা যাবে না, সবাই ওখানে পৌঁছে গেছে। বারবার আমাদের কথা জিজ্ঞেস করছে।
আরও দেরি হলে সবাই চিন্তা করতে বসে যাবে। গাড়ি স্টার্ট দিন সেলিম। কোনো এক অদ্ভুত কারণে সেলিম একটা কথাও কাটল না, সামান্য টু আওয়াজও পর্যন্ত করল না। ভীষণ আশ্চর্যজনকভাবে একেবারে খামোশ হয়ে রইল। সে তখনও বুঝতে পারেনি শাওলিন ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে। তার কল্পনার বাইরে থেকে সেই ঘাতক নামটাই উচ্চারণ করেছে, যেটা তার জন্য অবশ্যই প্রাণঘাতী। সেলিম চাইলেও ভয়াবহ কিছু ঘটাতে পারবে না, করলেও খাগড়াছড়ি ছেড়ে যাবার পথগুলোর রেড সিগন্যাল বাধা পড়বে। সম্পূর্ণ বাধ্যগত প্রজার মতো গাড়িটা স্টার্ট দিয়েছে সেলিম। ছুটন্ত পথে আর একটাও শব্দ, উঁচু নিচু কর্ম, হেয়ালি তৎপরতা ঘটাতে গেল না। যেন সব কিছুতে পানি ঢেলে দিয়েছে কেউ, ভেস্তে দিয়েছে কুইচ্ছাটা। খাগড়াছড়ির বুক আনন্দের পসরা বসেছে। বিভিন্ন গোষ্ঠীর আগমন আজ বৈশাখী উৎসবে। নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে ছোট ছোট শিশুরাও সমবেত আজ। ভিড় করেছে পাহাড়ের নির্জন প্রিয় মানুষরা। তাদের পোশাকে, ভাষাতে, কাজে ও কর্মে পাহাড়ের পুরনো ঐতিহ্য প্রতিফলিত হয়ে উঠেছে। আধুনিকতার সীমারেখা ছেড়ে শান্তি কামনা করা পাহাড়ি মানুষগুলো আজ তাদের বর্ষবরণে মত্ত। চারিদিকে সরস প্রাণের ছড়াছড়ি, হৃদয় সম্প্রীতির ছোঁয়া, মানুষে মানুষে মেলবন্ধনী সুর, অন্যদিকে গান, নৃত্য, পাহাড়ি ঐতিহ্যের পরিবেশনা। বিশাল পরিসরে একখণ্ড জায়গা জুড়ে বৈশাখী মেলা বসেছে। বাঁশ দিয়ে মজবুত করে বানানো স্টলে ছোট বড় সকল মানুষের ভিড়। খাবার, কাপড়, বাঁশ, কাঠ ও নিজস্ব কারিগরিতে কত বাহারি জিনিস, কত রং বেরঙের তৈজসপত্র। সমস্তই বাঁশের স্টলগুলোতে থরে থরে সাজানো। শ্রেষ্ঠা একটা দোকানে ঢুকে বাঁশ দিয়ে বানানো খুব সুন্দর একটা মগ কিনল। মগের গায়ে চমৎকার করে খোদাই করলো নিজের নামটা। আরেকটা মগ নিজের ছোট বোনের নামে খোদাই করিয়ে নিতেই পাশ থেকে মিথিলা এক মুখ মিষ্টি হাসিতে বলল, বাঁশের জিনিস পছন্দ করো? ভালো লাগে? আমার তো এসব দেশীয় জিনিসই বেশি পছন্দ হয়। আফসোস, এই ঢাকায় এসব সচরাচর চোখে পড়ে না। পড়লেও দ্বিগুণ তিনগুণ দাম চুকাতে হয়। আমার ছোটটা দুদিন পর পর আড়ঙে ঢু দিয়ে কী সব কিনে আনে। ওর ঘরে এসব জিনিসে ভর্তি। এজন্য ভাবলাম এবার একটা মগ নিয়ে যাই। খাগড়াছড়ির চিহ্নস্বরূপ ছোটো বোনের কাছে কিছু একটা থাকুক। চমৎকার, মগটা তোমার ছোটো বোনের পছন্দ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি এক কাজ করো তো, আমার জন্য একটা মগ পছন্দ করে নাও, লেখাতে বলো। আমি শাওলিনের জামার ব্যাগগুলো আমাদের গাড়িতে তুলে দিচ্ছি, কেমন? জি আপু, ভালো হয়, আপনাকে থ্যাংক ইউ। মিথিলার তত্ত্বাবধানে 2 সেট জামাকাপড় কেনা হয়েছে শ্রেষ্ঠা। বর্তমানে ওর টিউশনের খরচ সম্পূর্ণই শেষ। রিসোর্টের ওই হামলাটা না হলে এখন এই টাকাটা থাকতো বাড়তি কেনাকাটার জন্য। তবে ভালোই হয়েছে, মেয়েটার জন্য এটা একটা ছোট্ট উপহার হিসেবেই থাকুক। পাহাড়ি মেয়েদের হাতে বোনা কাপড়ের শিল্প নিপুণ জামাকাপড়। এমন সময় পেছন থেকে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো সোহানা। কোমরে 2 হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, শ্রেষ্ঠা ঝটপট দোস্ত, গাড়িতে উঠা লাগবে। শ্রেষ্ঠা সদ্য একটা মগ বেছে খোদাই করতে নিয়েছে। সোহানার অমন ভাবভঙ্গি দেখে কিঞ্চিত অবাক সুরে বলল, ঝটপট মানে? এখনই কিসের গাড়িতে ওঠা? বাকিরা তো এখনো আসেনি, ওদের রেখে যাব নাকি? আশ্চর্য। সোহানা শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে ঢোক দিল। কিছুটা সুস্থির গলায় বলল, সময় নেই দোস্ত, ভ্যালির রুটে এক্ষুনি পৌঁছাতে হবে। স্যার আমাদের সবাইকে জিপে উঠে যেতে বলেছেন। 3 গাড়ির মাত্র 2 গাড়ি এখানে পৌঁছেছে, বাকি একটা এখনও আসেনি। এদিকে যদি আমরা রওনা না দিই তাহলে আর্মি এসকর্ট টাইম ওভার হয়ে যাবে। রাইট স্টেজে আমরা কেউই ভ্যালি পৌঁছাতে পারবো না। কিন্তু আরেক গাড়ির লোকেরা, সেলিম, জিদান, জানা, বাকি, ওদের পেছনে রেখে ভ্যালিতে চলে যাব? এটা কেমন স্বার্থপরতা? এবার পেছন থেকে পাথর শীতল কণ্ঠে কথা কাটল কেউ। দুজনই হতভম্ব মুখে পেছনে ঘুরে তাকিয়েছে। এক মুখ ধারালো স্থৈর্য শোয়েব ওদের পেছনে দাঁড়ানো, হাতে কয়েকটা ব্যাগ, যেগুলো এখনও সোহানার দিকে বাড়িয়ে ধীর স্থির কণ্ঠে জানালো, তোমরা রওনা দাও, দেরির কোনো মানে দেখছি না। এ গাড়ির লোকজন পৌঁছালে ওটা দেখার দায়িত্ব আমার রইল। তোমরা ভ্যালির উদ্দেশ্যে এগিয়ে যাও। আর্মি এসকর্ট পেরিয়ে গেলে সমস্যা হবে একটা, টাইম ওভার হয়ে গেলে ওরা কাউকেই নেবে না। ঠিক আছে স্যার, এদিকটা আমি দেখছি, কিন্তু ওরা যদি পেছন থেকে আসতে আরও দেরি করে তখন? পরে তো আমরা ভ্যালিতে পৌঁছে যাব আর ওরা পেছনে আটকে পড়ে যাবে। শোয়েব আবারও ওর চিন্তার কারণগুলো স্থির করিয়ে বলল, আমি চেষ্টা করব এসকর্টের লাস্ট কল পর্যন্ত এই গাড়ি পৌঁছে দিতে। তোমাদের প্রত্যেককেই এসকর্ট লাইনে পৌঁছে দিয়ে আমি সবার শেষে পৌঁছাবো। ভয় পেও না, ভাবিদের জিপে পর্যাপ্ত জায়গা, একজন গাইডের ব্যবস্থা করে দিয়েছি। গাইড ছেলেটার নাম শামীম। শামীম তোমাদের রুম পর্যন্ত পৌঁছে দেবে। এখন আর দেরি করো না, সামনে আগাও। আচ্ছা, আমরা তবে বেরোচ্ছি। ওরা 3 জন এসে পড়লে বাকিটা আপনি একটু দেখে নিয়েন।
আর জানাকে কাইন্ডলি বলবেন আমরা ওকে ছেড়ে যাইনি, বরং আপনি আমাদের দ্রুত আগাতে বলেছেন। ও যেন আবার ভুল বুঝবে না। ওটা বোঝানোর দায়িত্ব আমার ব্যক্তিগত মালিকানায় রইল। তোমরা এখন বেরোতে পারো। ভ্যালিতে পৌঁছে দেখা হবে আশা করছি। ট্রাই টু হ্যাভ আ পেশেন্ট জার্নি। কথাগুলো শোনার পর শ্রেষ্ঠা কিছুক্ষণ চুপ করে রইল। কেন যে রইল কে জানে। ও শুধু চশমা পরা লোকটার চোখ দুটো পড়তে চাইল, কিন্তু আশ্চর্য হলেও সত্য 1 ইঞ্চিও মর্মোদ্ধার করতে পারল না। অথচ ওর জীবনে এটা ওর গুণই ছিল। ও মানুষের চোখে তাকিয়ে সব বুঝে ফেলতে পারে, গোপন অনেক গল্প আন্দাজ করতে পারে। কিন্তু এই নীল সুন্দর চোখ দুটোর ভাষা হাইরোগ্লিফিক্সের মতো দুর্বোধ্য। আচ্ছা, লোকটা মালিকানাধীন বলতে কী বোঝাচ্ছে? সাদামাটা দায়িত্ববোধ নাকি গভীর স্পর্শী কিছু? সেলিম নির্দিষ্ট ঠিকানাটা খুঁজে পেতে ভালোই ঝক্কি পহিয়েছে। ভেবেছিল জায়গাটা খুঁজেই পাবে না, কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় লোকদের সহায়তায় গাড়িটা পার্ক করতে পারল। সামনেই বৈশাখী উৎসব লেখা বিরাট বড় গেট। নিজস্ব ভঙ্গিতে সাজানো জায়গাটা খুবই চমৎকার লাগছে। গাড়ি থেকে নামতেই অন্যরকম আনন্দে মনটা ফুরফুরে হয়ে গেল। চারিদিকে কী সুন্দর মিলন মেলার আয়োজন। জায়গাটা তো ভারী সুন্দর। সেলিম যখন গাড়িটা ঘুরিয়ে জিদানকে আনতে ছুটল, শাওলিন তখন পা চালিয়ে ভেতরে প্রবেশ করেছে। চারিদিকে মন্ত্রমুগ্ধের মতো প্রতিটা সৌন্দর্য আবিষ্কার করতেই বুঝতে পারল এরা গুলশান বনানীর মতো কৃত্রিম সৌন্দর্যে বিশ্বাসী না, বরং নিজেরা নিখুঁত শিল্পজ্ঞানে পারদর্শী। একটা বাঁশের স্টলে কাঠ দিয়ে বানানো হরেক জিনিসপত্র দেখছিল। হাতে তুলে নিয়েছিল ছোট্ট একটা কাঠের বাক্স। বাদামি কালচে কাঠের রং, কাঠের খুঁতে নিখুঁত নকশা। সোনালি ছোট্ট লকেটে খুলে বাক্সটা পুরোপুরি উন্মুক্ত করল শাওলিন। ভেতরে ফাঁপা স্থান, কিছু যত্নে গড়া জিনিস সেখানে লুকিয়ে রাখা যাবে, ঠিক যেন বুকের মধ্যে আবদ্ধ সিন্ধুক। যে সিন্ধুকে কত কথা, কত স্মৃতি, কত গল্প, কত আকাঙ্ক্ষাই যে লুকানো। সেই সিন্ধুক খোলা চাবিটা কে কবে পেল? বাক্সটা বন্ধ করে আগের জায়গায় রেখে দিল। দোকানি মেয়েটা টানা সুরে বোঝাতে চাইল, আপনি এটা নিতে পারেন, এটা আমাদের নিজস্ব হাতে বানানো জিনিস। শাওলিন বাক্সটা না নিয়ে বরং একটা কলম নিল, কাঠেরই কলম। দাম মিটিয়ে ব্যাগের চেন আটকে যেই পিছু ঘুরতে যাবে, ঠিক তখনই দুপা পিছিয়ে যেতে হলো। আশ্চর্য বিমর চাহনি ছুঁড়ে কপালে কটা কোঞ্চন ফেলে বলল, আপনি? শোয়েব ওর কঞ্চিত কপালে চোখ বুলিয়ে ওর চোখে চাইল। আমি। উত্তরের ধরন শুনে চোখ নিচে নামালো। বোকার মতো প্রশ্নটা হয়েছে না? আপনি বলতে আবার কি বোঝাচ্ছে? শাওলিন নিজেই নিজেকে দুদণ্ড বাকি মাথা উপরে তুলে বলল, দুঃখিত, ওভাবে বলার ইচ্ছে ছিল না। আপনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়েছেন, তাই রিয়াক্টটা ওই রকম হয়ে গেছে। সরি। সমস্যা নেই, মনে হচ্ছে তুমি কিছু কিনেছ। শাওলিন মাথা উঁচু করে উঁচু লোকটার মুখের দিকে তাকিয়েছিল। পরক্ষণে চোখ নামিয়ে হাতের মুঠোটা সামনে বাড়িয়ে ধরল। শোয়েব দেখল ওই ছোট মুঠোটার ভেতর একটা কলম, বার্নিশ করা মসৃণ কাঠের তৈরি। ওটা দেখে মৃদু হাসি পুনরায় ওর দিকে তাকালো সে। মানুষ এখানে এলে বড় সড়ো জিনিস কেনে, তোমাকে দেখছি সবচেয়ে অ্যাভেলেবল জিনিসটাই কিনে নিলে। কলম নিশ্চয়ই দেশের সর্বত্র অ্যাভেলেবল। আমার দুর্লভ জিনিসের প্রতি আকর্ষণ নেই, যেটাকে হাতের কাছে পাবো না। পেয়ে গেলেও যন্ত্রণা, হারানোর ভয়ে সবসময় চিন্তা হবে, তা নিয়ে আকাঙ্ক্ষা রাখার মানে হয় না। সহজলভ্য ভালো, যখন তখন প্রয়োজনে কিনে রাখতে পারবো, হারানোর ভয়ে দুশ্চিন্তা হবে না। কথার চমৎকার ভঙ্গি শুনে কুঞ্চিত হাসল শোয়েব। চোখ দুটো শাওলিনের পেছনে থাকা দোকানি মেয়েটার দিকে পড়ল। সেই মেয়েটা ওর কথা বুঝতে পেরেছে, হাসছে মিটিমিটি। শোয়েব চোখ ফিরে পুনরায় ওর কাজল কালো গভীর চোখ দুটিতে দৃষ্টি মিলিয়ে বলল, সহজলভ্য জিনিস সাময়িক প্রয়োজন মেটানোর পন্থা, কিন্তু দুর্লভ জিনিস জীবন গোছানোর কারিগর। যতদিন মানুষ দুর্লভকে নিজের কাছে আঁকড়ে রাখে, ততদিন পর্যন্ত সেই মানুষ মূল্যবান। যেদিন থেকে দুর্লভকে ছেড়ে দিলে, সে নিজের কার্যকারিতা হারালো। তুমি যথেষ্ট ছোট ইয়ং লেডি। জীবনকে যে দৃষ্টিতে ভাবছো ওটা ততটা কঠিন নয়, একটু সহজ হও, নিজেকে নরম করো। আজ এই প্রসঙ্গে কথা বাড়াতে চাই না, তোমাকে এখন বেরোতে হবে। শেষ দুটো বাক্য ছুড়ে কথা এখানে স্থগিত করলো সে। চাপা ইঙ্গিতে বুঝিয়ে দিল তার পিছু চলে আসতে। গমন অভিমুখে হাঁটা দিতে নিঃশব্দে তার পিছু পিছু অনুসরণ করলো শাওলিন। সামনে তাকিয়ে দেখতে পাচ্ছিল গাঢ় সবুজ রঙের শার্টটা, যার কাঁধের কাছে শার্টটা ঘামে ভিজে গেছে। বা কাঁধের পেশিপুষ্ট জায়গাটা স্ফীত এখনও, ফোলাভাবটা কমেনি এক চুলো। দৃষ্টিটা সরিয়ে চুপচাপ হাঁটা দিল শাওলিন। গেট ডিঙিয়ে বাইরে বেরোতে ঘুমন্ত কাচে সুন্দর সবুজ জিপটাকে দেখতে পেল। একবার ভাবল সরাসরি বলবে হুড খোলা জিপে ওর স্বাচ্ছন্দ্যবোধ নেই।
পরক্ষণে লোকটাকে ড্রাইভিং সিটে চড়তে দেখলে নিজের মতটাকে রদবদল করলো। ড্রাইভিং সিটের পাশের সিটটাতে উঠে বসলো শাওলিন। বন কর্মকর্তার নিজস্ব জিপে, তার পাশের আসনটাতে। শোয়েব জিপের স্টিয়ারিংয়ে খামচে ইঞ্জিন স্টার্ট দিতেই একবার বায়ে চাইল। ঠিকভাবে বুঝতে পেরেছ? শাওলিন পুরোপুরি শক্ত হয়ে বসেছিল। কথাটা শুনে ডান দিকে চাইল। নিজেও জানে না এই ভয়ঙ্কর বাহনে কিভাবে ব্যালেন্স হবে, কিভাবে হাতের গ্রিপ অটুট থাকবে। তবুও মাথাটা হ্যাঁ ইঙ্গিত নাড়িয়ে নীরব উত্তরটুকু বুঝিয়ে দিল। ঠিক আছে। শোয়েব দেরি করলো না আর। স্টিয়ারিং ঘোরাতে সশব্দে গর্জন ছেড়ে জিপটা ছুটতে আরম্ভ করলো। ওরা তখনও জানতো না কী ধেয়ে আসছে পেছন থেকে, কী সমস্যাটা ছুটে আসছে পেছন পেছন। শোয়েব শুধু একবার জিপের সাইড মিররে চোখ ফেলল, কিন্তু শান্ত মুখে কোনো চিন্তার খাঁজ পড়ল না। তার বাঁ হাত স্পিড বাড়ানো থ্রটলে স্থির, ডান হাত স্টিয়ারিংয়ের ব্যস্ত। যে করেই হোক আর্মি এসকর্ট পর্যন্ত পৌঁছাতেই হবে, সেটা যে করেই হোক।